গোপালগঞ্জের এক প্রান্তিক সম্প্রদায়ের সংগঠক থেকে হঠাৎ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি। ঘটনাটি প্রথম শুনলে অনেকের কাছেই যেন সিনেমার চিত্রনাট্য মনে হতে পারে, কিন্তু রাজনীতির অন্দরমহলে এমন গল্পগুলি তৈরি হয় নীরবে, ধাপে ধাপে, সময়ের অপেক্ষায়। আর সেই নীরব প্রস্তুতির ফল হিসেবেই সামনে এসেছেন সুবর্ণা ঠাকুর। শুরুটা ছিল আরও আগে। স্থানীয় পর্যায়ের সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃত্ব দিতে দিতে তিনি হয়ে ওঠেন মতুয়া সর্বজন ধর্মীয় ঐক্যের অন্যতম মুখ। তখনও কেউ ভাবেনি এই পরিচয় একদিন জাতীয় রাজনীতির দরজা খুলে দেবে, কারণ তার অতীতের সঙ্গে জড়িয়েছিল আরেক বাস্তবতা। একসময় তিনি যুক্ত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে। ফলে রাজনৈতিক অঙ্কে তিনি ছিলেন এক ধরনের গ্রে জোন চরিত্র, না পুরোপুরি নতুন না পুরোপুরি পুরনো। এরপর আসে মোড় ঘোরানোর সময়। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে দ্রুত। ঠিক সেই সময় মতুয়া সম্প্রদায় নতুনভাবে নিজেদের অবস্থান নির্ধারণের সিদ্ধান্ত নেয়। চূড়ান্ত বার্তাটা আসে ২০২৫ সালের ৮ নভেম্বরের মতুয়া সম্প্রদায়ের এক সম্মেলনকে ঘিরে। ঢাকার খামারবাড়িতে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন তারেক রহমান। সেদিন মঞ্চে শুধু বক্তব্য হয়নি, হয়েছিল এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতির বিনিময়। সেখানে মতুয়া নেতারা স্পষ্ট করে জানান তারা সমর্থন দেবেন, কিন্তু বিনিময়ে চান স্বীকৃতি ও প্রতিনিধিত্ব। দাবির তালিকায় ছিল একটি গুরুত্বপূর্ণ শর্ত, তাদের সম্প্রদায় থেকে একজনকে জাতীয় সংসদে দেখতে চান। তখন বিষয়টি সরাসরি মেনে নেওয়া হয়নি, বরং কৌশলে সময় নেওয়া হয়েছিল। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় পজিশন রিজার্ভ রাখা। এখানেই বোঝা দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে মতুয়া সম্প্রদায় কেন এত গুরুত্বপূর্ণ। এই সম্প্রদায়ের বড় একটি অংশ বসবাস করে গোপালগঞ্জ, খুলনা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। তারা সংগঠিত, সামাজিকভাবে সংযুক্ত এবং ভোটের সময় একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রাখে। সংখ্যায় হয়তো জাতীয় পর্যায়ে খুব বড় নয়, কিন্তু নির্দিষ্ট কিছু আসনে তাদের ভোট ব্লক হিসেবে কাজ করে। ফলে যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য তারা হয়ে ওঠে সুইং গ্রুপ, যারা চাইলে ফলাফল পাল্টে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রতীকী রাজনীতি। মতুয়া সম্প্রদায় ঐতিহাসিকভাবে সামাজিক বৈষম্য পরিচয় সংকটের অভিজ্ঞতা বহন করে। তাই তাদের মধ্য থেকে কাউকে সংসদে নেওয়া মানে শুধু একটি আসন দেওয়া নয়, বরং একটি বার্তা দেওয়া, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের জায়গা আছে। এই প্রতীকী স্বীকৃতি অনেক সময় বাস্তব রাজনৈতিক সমর্থনকে আরও শক্ত করে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নির্বাচন। মাঠের বাস্তবতায় দেখা গেল অনেক জায়গায় দলীয় ভাঙন বা অসন্তোষ থাকলেও সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ স্থিরভাবে সমর্থন দিয়েছে বিএনপিকে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের সংগঠিত ভোট ছিল দৃশ্যমান। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটি হয়ে ওঠে সেই ডিসাইডিং ফ্যাক্টর, যা ক্ষমতার অঙ্কে বাড়তি ওজন যোগ করে। ঠিক এখানেই ঘটে শেষ চমক। প্রতিশ্রুতি সেই পুরনো পাতাটি আবার খুলে দেখা হয় এবং সিদ্ধান্ত আসে প্রতীকী নয়, বাস্তব প্রতিনিধিত্ব দিতে হবে। ফলে সংরক্ষিত নারী আসনের তালিকায় জায়গা পান সুবর্ণা ঠাকুর। এতে এক ঢিলে কয়েকটি লক্ষ্য পূরণ হয়। একদিকে দেওয়া কথার মূল্য রাখা হয়, অন্যদিকে সংখ্যালঘু রাজনীতিতে একটি শক্ত বার্তা পাঠানো হয়। সমর্থন দিলে তার প্রতিফলন পাওয়া সম্ভব। সব মিলিয়ে ঘটনাটি কেবল একজন ব্যক্তির এমপি হওয়া নয়, এটি ছিল রাজনৈতিক কৌশল, সামাজিক বার্তা এবং সময় মতো দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি হিসাবী পদক্ষেপ। এখানে নাটক আছে, চমক আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি ছিল ভোটের রাজনীতিতে একটি সংগঠিত সম্প্রদায়ের প্রভাবের স্পষ্ট উদাহরণ। আর সেই প্রভাবেই ধানের শীষ নিয়ে সংসদে পা রাখছেন সুবর্ণা ঠাকুর।